নমস্কার। অবসরের কথা বাসরের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ, সাদর সম্ভাষণ। আমরা দীর্ঘ কয়েকটি পর্ব ধরে কথা বলছিলাম ভারতবর্ষের মুক্তি সংগ্রামে আচার্য শঙ্করের কি বিরাট অবদান, কি অসীম প্রভাব, সেই বিষয়টি নিয়ে। আজকে তার চতুর্থ পর্ব। আমরা অনুপ গিরির কথা শুনলাম। অনুপ গিরি তিনি ছিলেন রাজেন্দ্র গিরি, যার কথা আমরা গত পর্বে বিস্তারিত বলেছি, তার শিষ্য। বলা হয় অনুপ গিরি এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা ওমরাও গিরি, এই দুই ভাই রাজেন্দ্র গিরির শিষ্য ছিলেন। আরেক মতে এই দুজন, অর্থাৎ অনুপ গিরি এবং তার দাদা ওমরাও গিরি, এরা ছিলেন সন্নদ্ধা ব্রাহ্মণ। উত্তর ও মধ্য ভারতের এক কঠোরভাবে নিরামিষ ভোজী এই পণ্ডিত পুরোহিত সম্প্রদায় হচ্ছেন এই সন্নদ্ধা ব্রাহ্মণ। পণ্ডিত হিসেবে, শিক্ষাকর্তা হিসেবে এদের মূল পেশা শিক্ষার রক্ষক, অর্থাৎ এরা শিক্ষা দান করতেন, শিক্ষা বৃত্তি পালন করতেন, এবং এই ক্ষেত্রে এদের ভূমিকা ছিল বিরাট। মুসলিম নিপীড়নের কারণে এরা দক্ষিণ হতে মধ্য ভারতে চলে যান। কিছু সমাধ্যা ব্রাহ্মণ আবার সন্ন্যাসীও ছিলেন। তারা আশ্রম বা মঠের প্রধান বা প্রশাসক হিসেবে কাজ করতেন। কেউ কেউ আবার ব্যবসা বাণিজ্য করতেন। তো এই বংশেরই দুই ভাই ওমরাও গিরি এবং অনুপ গিরি, এই ওমরাও এবং অনুপ, এরা রাজেন্দ্র গিরির কাছে মানুষ হন। রাজেন্দ্র গিরি তাদেরকে লালন পালন করেন। এর মধ্যে বড় ভাই ওমরাও গিরি একসময় ঘটনাচক্রে রাজেন্দ্র গিরির সংস্পর্শ ত্যাগ করে আবার ফিরেও আসেন। একবার ত্যাগ করেন, একটু বিপক্ষে চলেও যান, পরে আবার তিনি ফিরেও আসেন রাজেন্দ্র গিরির বুদ্ধি এবং নিপুণতায়। কিন্তু যে অনুপ গিরির কথা আমরা আজকে বলতে চলেছি, সেই অনুপ গিরি কিন্তু রাজেন্দ্র গিরির একেবারে উপযুক্ত চেলা যাকে বলা হয়, এবং তিনি রাজেন্দ্র গিরিকেও ছাপিয়ে গিয়েছিলেন। তাকে হিম্মত বাহাদুর এই নামেও সম্বোধন করা হয়। অর্থাৎ তিনি কতটা প্রভাবশালী, ক্ষমতাবান 10 নামী সম্প্রদায়ভুক্ত এক নাগা সন্ন্যাসী ছিলেন, শাস্ত্রধারী, সেটা বোঝা যায় যখন সুজা, অর্থাৎ যা তার কথা আমরা আসব, মানে আমরা সাফদারজংয়ের উত্তরাধিকারী, তার পুত্র ছিলেন সুজাউদ্দৌলা। এই সুজা অনুপ গিরিকে হিম্মত বাহাদুর এই উপাধিতে ভূষিত করেন। তো যাই হোক, রাজেন্দ্র গিরির মৃত্যুর পর ওমরাও গিরি তিনি নাগা আর্মির প্রধান হন, এবং আসলে তিনি ছিলেন শাস্ত্রধারী সন্ন্যাসী। অস্ত্র শিক্ষা তিনি জানতেন, কিন্তু মূলত তিনি ছিলেন শাস্ত্রধারী। অন্যদিকে তার ছোট ভাই অনুপ গিরি, তিনি ছিলেন অস্ত্রধারী সন্ন্যাসী, অস্ত্রধারী নাগা সন্ন্যাসী। যাই হোক, আমরা এখানে দেখছি যে এটাও আমরা দেখেছি, রাজেন্দ্র গিরি মারা গেলেন। সাফদারজং তিনি ওয়াজির পদ হারিয়ে ফেললেন, এবং তিনি আবার তার পুরনো ভূখণ্ড, অর্থাৎ সেই ঔধ বা আয়োধ, এলাহাবাদের
তিনি সেখানে চলে যান, সেটাই তার ছিল রাজ্যপাট। এবার জায়গা তো আর খালি থাকে না। যে মুহূর্তে পরাজিত হয়ে সফদরজং অয়োধ্যে ফিরে গেলেন, নবাবের ওয়াজির পদে ইন্তিজাম, অর্থাৎ সেই ইন্তিজামউদ্দিন, যে সে তুর্কি নেতা যার কথা বলেছি, যিনি সফদরজংয়ের একেবারে প্রবল প্রতিপক্ষ ছিলেন, তিনি ওয়াজির হলেন। তিনি ওয়াজির হওয়ার ফলে কিন্তু ভয় ঢুকলো এই যারা সফদরজংয়ের পক্ষভুক্ত ছিল বা তার সেনাবাহিনীতে যারা ছিলেন, তাদের একটা প্রচণ্ড ভয় সৃষ্টি হলো। কারণ ইন্তিজিয়াম বা ইন্তিজামউদ্দৌলাহ তিনি ওয়াজির হয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, এবং তিনি এখন ক্ষমতাবান ওয়াজির, তিনি এদের বিরুদ্ধে ভয়ঙ্কর রকম নির্যাতন আরম্ভ করলেন। সেখানে আমরা দেখলাম অনুপগিরি কিন্তু প্রবলভাবে উঠে দাঁড়ালেন, এবং সফদরজং বাহিনীর মধ্যে যে ভয়, সেই ভয়টা পুরোপুরি কাটিয়ে তিনি ইন্তিজামকে একেবারে রুখে দিলেন। ফলে ইন্তিজামউদ্দৌলা এই অনুপগিরির কাছে পরাস্ত হয়ে তিনি কিন্তু আর কখনোই এই অওধের দিকে আর হাত বাড়াননি। এটা আমরা দেখলাম। অওধে তখন বসেছেন সুজাউদ্দৌলা। সুজাউদ্দৌলা আমরা আগেই বলেছি সফদরজং মারা যাবার পর তিনি তার উত্তরাধিকারী হিসেবে অওধের সিংহাসনে আসীন হয়েছিলেন। এই সময় মারাঠাদের সাথে আবার একটা প্রচণ্ড ঝামেলা আরম্ভ হলো অনুপগিরির। মনে রাখবেন, এই অনুপগিরি অর্থাৎ রাজেন্দ্রগিরি এবং তার শিষ্য অনুপগিরি, এই যে নাগা সন্ন্যাসীরা, এদের সাথে মারাঠাদের একটা বিরোধ সব সময় ছিল। দুটো দলই ভাড়াটের সৈন্য হিসেবে কাজ করত, হ্যাঁ, এবং দুজনই যুদ্ধে গেরিলা নীতি অবলম্বন করত, কি নাগা সন্ন্যাসীরা কি মারাঠারা। কিন্তু নাগা সন্ন্যাসীরা দিল্লির নবাব, বিশেষ করে অওধের নবাব সফদরজংয়ের প্রতি গভীর বিশ্বস্ত ছিলেন। দে আর ভেরি মাচ লয়াল টু অওধ। নাগারা ছিলেন মূলত সন্ন্যাসী, আত্মমর্যাদা বোধ সন্ন্যাসী, ধর্ম, বিশ্বস্ততা, নীতিপরায়ণতা এদের মধ্যে বর্তমান। অন্যদিকে মারাঠারা দিল্লির দুর্বলতার সুযোগ নিয়ে, অর্থাৎ শিয়া এবং সুন্নি, আর এই জায়গাটা একটু আমাদের বলে নিতে হবে, যেটা হয়তো আমরা পরে বলতাম, যে এই শিয়া এবং সুন্নিদের একটা ঝামেলা এসে গেছিল। শিয়া সুন্নিদের ঝামেলা কিরকম, সেটা হচ্ছে এই অওধ, এরা ছিলেন সুন্নি, আর ওখান থেকে এই তুর্কিস্তান তারা ছিলেন শিয়া। এই যে শিয়া এবং সুন্নিদের যে একটা বিরোধ, এই বিরোধের সুযোগটা নিয়ে আমরা যেটা আগেও বলেছি, মারাঠারা সিংহাসন, ভারতবর্ষের সিংহাসন দখলের একটা তাদের বাসনা ছিল। এটা ছিল তাদের হিডেন এজেন্ডা। এইখানে তাদের সবচাইতে বড় প্রতিপক্ষ বা বাধা হয়ে দাঁড়িয়েছে এই নাগা সন্ন্যাসীরা। নাগা সন্ন্যাসীরা প্রবলভাবে কিন্তু নবাব তথা অওধের প্রতি বিশ্বস্ত। ফলে তাদের সাথে এদেশ কি বলবো, এই মারাঠাদের একটা সবসময় যুদ্ধ, এবং আমরা দেখব এই মারাঠা এবং নাগা সন্ন্যাসীদের যুদ্ধ একেবারে প্রথম থেকে শেষ অবধি বর্তমান ছিল। এবং কারণটা হচ্ছে এই একটি মাত্র কারণ, মারাঠারা যেন তেন প্রকারেণ, যে কোনোভাবেই
মরি আর ওরি, যে কোনো প্রকারে, যে কোনো ন্যায়নীতির বিসর্জন দিয়ে, ছলনা কুটলা যা কোনোভাবেই হোক না কেন, তারা তাদের উদ্দেশ্য সাধনের জন্যই তৎপর ছিল। কিন্তু নাগা সন্ন্যাসীদের তো কোনো হিডেন এজেন্ডা নেই। তারা ভারতবর্ষের সিংহাসন দখলও করতে চায় না। তারা যে পক্ষের প্রতি বিশ্বস্ত থাকে সেই পক্ষের হয়েই তারা লড়াই করে। এটা দেখেছি, যে পক্ষের হয়ে তারা ভাড়াটে খাটে সেই পক্ষের হয়েই তারা কাজটা করেছে। যাই হোক, এরকম চলছিল। এবং যেহেতু নাগা সন্ন্যাসীরা সুজাউদ্দৌলার পক্ষে দাঁড়িয়েছে, ফলত আফগানরাই হোক কিংবা আদমালিরাই হোক কিংবা সেখানে এই পাঠান, আবদালি, পাঠান, আফগান কিংবা অন্য কোনো কেউ, এমনকি মারাঠা, কেউ কিন্তু আর ঔধের দিকে আঙুল তুলতে পারল না, যেহেতু সেখানে নাগা সন্ন্যাসী, বিশেষ করে সেখানে এখন বর্তমান নাগা সন্ন্যাসীদের লিডার হিসেবে রয়েছেন অনুপ গিরি। অনুপ গিরি যখন আছেন এইরকমই একটা অবস্থাতে, লখনৌতে যখন বসে আছেন, সেই সময় কিন্তু একটা গোলমাল হলো। অনুপ গিরিকে সরিয়ে দেবার জন্য সেখানে সুজার একজন পার্সিয়ান সেনাপতি, তার নাম হচ্ছে ইসমাইল খান কাবালি। ইসমাইল খান কাবালি তিনি এই কিছুতেই অনুপ গিরির এত প্রভাব, এত তার সুজার উপর তার এত প্রভাব এবং তার এত ক্ষমতা, এটা ইসমাইল খান কাবালি তিনি কিন্তু পছন্দ করছিলেন না। তিনিও ইরানিয়ান, তিনিও ওই দলেরই, কিন্তু তিনি চাইছিলেন যে কোনোভাবেই হোক এই অনুপ গিরির প্রভাব যাতে নষ্ট হয়, এবং অনুপ গিরিকে যাতে সরানো যায়, তাহলে তিনি একেবারে সব ক্ষমতাটা কেন্দ্রীভূত করে নিতে পারবেন। সেটা সম্ভব হচ্ছিল না অনুপ গিরির জন্য। একটা সুযোগ এসে গেল। সেটা কি হলো যে একটা অতি সুন্দরী সেখানে একটি মেয়ে ছিল এলাহাবাদে। হ্যাঁ, সেটি হচ্ছে ঔধের সবচাইতে সুন্দরী একটি কন্যা এবং ক্ষেত্রী কন্যা, হিন্দু ক্ষেত্রী, আর ফায়জাবাদ। হ্যাঁ, ঔধের নিকটবর্তী অর্থাৎ এলাহাবাদের খুব কাছেই যে ফায়জাবাদ, এখনো যেখানে রামলালা মন্দির হয়েছে, এই ফায়জাবাদ, এই অযোধ্যার কাছে ফায়জাবাদ। এই ফায়জাবাদের এক ক্ষেত্রী সুন্দরী, অপূর্ব সুন্দরী এক কন্যাকে প্রেমে পড়ে যান সুজাউদ্দৌলা। তিনি তাকে বিয়ে করতে চান, কিন্তু কিছুতেই সে মেয়েটির সাথে যোগাযোগ করতে পারতেন, মেয়েটিকে কিছুতেই পাচ্ছিলেন না। সুজার এই মনোভাব বুঝে অনুপ গিরি এই মেয়েটিকে হরণ করে নিয়ে আসেন সুজার সঙ্গে। এইটাই ঘৃতাহুতি হলো, আগুনে ঘি পড়ল। সমগ্র অয়োধ্য, সমগ্র ফায়জাবাদ, অযোধ্যা, একেবারে এলাহাবাদ একবার দাউ দাউ করে জ্বলে উঠল, এবং সেখানে একটা ভয়ঙ্কর রকম পরিস্থিতির সৃষ্টি হলো। এবং সেখানে সবাই, বিশেষ করে এই সুযোগে ইসমাইল খান কাবালি, তিনি এসে সুজাকে বললেন, না, এই ঘৃণ্য কাজ করেছে এই নাগা সন্ন্যাসী অনুপ গিরি, তাকে যেমন করেই হোক এখান থেকে সরিয়ে দিতে হবে, কারণ না হলে প্রজা বিদ্রোহ ঠেকানো যাবে না। আর এই প্রজা বিদ্রোহকে বেশ তলে তলে আরও উস্কানি দিচ্ছিলেন, আরও মদত দিচ্ছিলেন এই কাবালি, হ্যাঁ, এই ইসমাইল খান কাবালি। তো যাই হোক, এমন একটা ঘোরতর পরিস্থিতি এসে দাঁড়ালো, অনুপ গিরি বা নাগা সন্ন্যাসীদেরকে প্রায় অধ থেকে বিতাড়িত করারই একটা পরিস্থিতি প্রায় ঘটে গেল। কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল। সুজাও বুঝতে পারছিলেন যে যতটা পরিস্থিতি নয়, তার থেকে অনেকটা পরিস্থিতিটা বাড়িয়ে দিয়েছে এই ইসমাইল খান কাবালি, এবং সে চাইছে
এদেরকে সরিয়ে দিয়ে, নাগা সন্ন্যাসীদেরকে সরিয়ে দিয়ে, অনুপগিরিকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করার। কিন্তু সুজাউদ্দিন তার বাবার মতন অতটা মূর্খ ছিলেন না, সফদরজংয়ের মতন অতটা অবিবেচক ছিলেন না। তিনি পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে যেমন রাজেন্দ্রগিরি না থাকার জন্য সফদরজং টিকতে পারলেন না, ওয়াজির পদ তাকে ছেড়ে পালিয়ে আসতে হলো, সেই রকম যদি সুজাউদ্দৌলা আজকে অনুপগিরিকে ছেড়ে দেন, দূর করে তাড়িয়ে দেন, তাহলে তিনিও অওধেও টিকতে পারবেন না। ফলত তিনি এই ইসমাইল খান কাবালির কোনো প্ররোচনায় কর্ণপাত করলেন না। এই দিকে দিকে তো চক্রান্ত বেড়ে উঠেছে, পরিস্থিতি খুব অশান্ত হয়ে উঠেছে। সেই সময় সুজার মা বেগম সাদুরউন্নিসা, তিনি তার প্রবল ব্যক্তিত্বময়ী, তিনি কি করলেন, তিনি পুরো পরিস্থিতিটাকে নিজের হাতে নিয়ে নিলেন এবং তিনি দেওয়ান রামনারায়ণকে ডেকে প্রায় তাকে ধমক দিয়ে পুরো বিশেষ পরিস্থিতিটাকে নিজের হাতে তুলে নিলেন এবং তিনি বাধ্য করলেন ইসমাইল খান কাবালিকে ওধ থেকে চলে যেতে। ইসমাইল খান কাবালি ভয় পেলেন, তিনি ভয় পেলেন যে তার চালাকি ধরা পড়ে গেছে এবং ভয় পেয়ে তিনি আরো বেশি ভয় পেলেন যে না, তিনি রাজশক্তির সমর্থন পাচ্ছেন না, নবাবের সমর্থন পাচ্ছেন না, নবাবের মা তাকে একেবারে ওধ থেকে বেরিয়ে যাবার নির্দেশ দিয়ে দিয়েছেন। এরকম অবস্থায় তিনি যে উল্টো পাশার দান ঘটে যাবে এবং তিনি ক্ষমতাচ্যুত হয়ে যাবেন এবং ক্ষমতাচ্যুত হয়ে আজকে নাগা সন্ন্যাসীরা তাকে যে আস্ত রাখবে না, এটা তিনি বুঝে গেছেন। ফলত তিনি প্রাণ বাঁচাতে খানিকটা সন্ধি করলেন। সন্ধি করেও তিনি খুব একটা সন্তোষজনক অবস্থায় থাকলেন না, তিনি শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হলেন এবং পালিয়ে যাবার এই জায়গায় ঘটনা ঘটবার পরে আমরা দেখলাম অনুপগিরি একচ্ছত্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেন এবং ইসমাইল খান কাবেলিকে তিনি কিন্তু হত্যাও করলেন, কারণ তিনি জানতেন এই ইসমাইল খান কাবেলি তিনি ওধ থেকে বেরিয়ে গিয়ে ওধের শত্রুপক্ষের সাথে যুক্ত হয়ে ওধের কোনো সর্বনাশ ঘটাবেন। ফলত ইসমাইল খান কাবাইলির পিছনে ধাওয়া করে অনুপগিরি তাকে প্রাণে শেষ করেন এবং এইভাবে তিনি ওধের আর যে সমস্ত বিদ্রোহী যারা ছিলেন তাদেরকেও অনুপগিরি একে একে নিকেশ করে ওধকে একেবারে নিষ্কণ্টক করে দিলেন। তো এই জায়গায় আমরা এবার পরপর দেখব যে এই অনুপগিরির তিনি একের পর এক কি বিরাট কাজ করেছেন। প্রথম কাজটাকে দেখলাম, ইসমাইল খানকে তিনি শেষ করলেন। ইসমাইল খানকে শেষ করার সঙ্গে সঙ্গে বেনারসের যে নবাব রাজা ছিলেন বালওয়ান সিং, যিনি ওধের বিরুদ্ধতা করেছিলেন, তাকেও অনুপগিরি পরাভূত করে বাধ্য করলেন ওধের অর্থাৎ কাশী বা বেনারসকে ওধের বর্ষতা স্বীকার করতে বাধ্য হলেন এবং এইখানে অনুপগিরির একটা বিরাট ভূমিকা রয়েছে। আহমদ শাহ আবদালি আবার ওইদিকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছেন। তিনি ভাবলেন যে ওধ এখন বোধহয় খানিকটা দুর্বল হয়েছে, ফলত তিনি দিক থেকে যুদ্ধ ঘোষণা করলেন। কিন্তু এইখানেও আমরা দেখছি অনুপগিরি তিনি প্রবলভাবে নাগা সন্ন্যাসীদেরকে নিয়ে এবং তার প্রচণ্ড বুদ্ধিমত্তা, ক্ষিপ্রতা এবং তার গেরিলা যুদ্ধ তার গুরুর থেকে অনেক বেশি
অনেক বেশি দক্ষ, অনেক বেশি কূট এবং অনেক বেশি ভয়ঙ্কর। এই গরিলা যুদ্ধে তিনি সেই আহমদ শাহ আবদালিকে তিনি পরাস্ত করলেন এবং তারপরে তিনি ওহুদকে মোটামুটি একটা শক্তিশালী জায়গায় প্রতিষ্ঠিত করলেন। এবং সেখানে আমরা দেখলাম যে নাগারা কেমনভাবে প্রাণের পরোয়া না করে 5,000 নাগা সন্ন্যাসী নিজেদের প্রাণের মায়া তুচ্ছ করে, ত্যাগ করে তারা বিশাল এই আবদালি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে দিতে পারল। এবং নাগাদের বিশ্বস্ততা, তাদের যুদ্ধবৃত্তি এই ধর্মান্ধ আফগানদেরকে কিন্তু আটকে দিল মথুরাতে। আফগানরা মথুরা আক্রমণ করেছিল, সেখানে তাদের নেতা ছিল আহমদ শাহ আবদালি। তিনি মথুরাকে পুড়িয়ে দিতে চেয়েছিলেন, মথুরা লুট করতে চেয়েছিলেন। এবং আগ্রা থেকে মথুরা এই সমগ্র অঞ্চলটাকে ওই আহমদ শাহ আবদালি একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছিল। কেউ কিন্তু সেই সময় অওধের পাশে আসেনি। এই নাগা সন্ন্যাসীরা তারা অওধের পক্ষভুক্ত হয়ে এই মথুরাকে তারা কিন্তু রক্ষা করেন। মথুরার মন্দির, মথুরার ধর্ম, মথুরার প্রাণ এবং 4,000 নাগা সন্ন্যাসী যুদ্ধ আরম্ভ করেছিলেন। তার মধ্যে 2,000 আত্মবিসর্জন করে এই মথুরাকে এই আফগান ধর্মান্ধ আফগানদের যে ভয়ঙ্কর অত্যাচার, নিপীড়ন, হত্যা, লুটতরাজ, ধর্ষণ করছিলেন তার বিরুদ্ধে তারা রুখে দাঁড়ান এবং 4,000 নাগা মঙ্কের মধ্যে, নাগা সন্ন্যাসীদের মধ্যে 2,000 আত্মবলিদান দিয়ে মথুরাকে রক্ষা করেন। এবং সেখানে এই আবদালি তিনি কিন্তু পরাজিত হন, নিহত হন। এরপরে যে ঘটনাটির কথা আমরা বলবো সেটি হচ্ছে মারাঠাদের সাথে। আমরা আগেও বলেছি অওধের সাফদারজং তিনি ছিলেন শিয়া মুসলমান একটু, আর রোহিলখণ্ডের আফগান এরা ছিলেন সুন্নি মুসলমান। মারাঠারা এই শিয়া সুন্নির দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে তারা ক্ষমতা পেতে চেয়েছিল, কিন্তু আমরা যেটা আগে বলেছি তাদের এই পথের প্রধান অন্তরায় ছিল এই 10 নামী সন্ন্যাসীরা। এই 10 নামী নাগা সন্ন্যাসীরা তারা এই কিন্তু কোনো মতেই পাঠানদের এই বৈরিতাকে তারা মেনে নেয়। কারণ এটা তো আমরা বারবার বলেছি যে এই নাগা সন্ন্যাসীদের কোনো হিডেন এজেন্ডা নেই, দে ওয়ার ভেরি মাচ লয়াল, কিন্তু মারাঠারা লয়াল ছিল না। ফলে মারাঠাদের সাথে এই নাগা সন্ন্যাসীদের একটা বৈরিতা ভীষণভাবে ছিল। এবং এখানে আমরা দেখলাম অনুপগিরির সাথে আবার যুদ্ধ আরম্ভ হলো। যে যুদ্ধ শুরু হয়েছিল তার গুরু সময় থেকে, অর্থাৎ তার গুরু যেখানে আমরা দেখেছি রাজেন্দ্রগিরি যে যুদ্ধ করেছে, শুরু করেছিলেন মারাঠাদের সাথে, এবং যে যুদ্ধে ওই বিশ্বাসঘাতকতার মানে বিশ্বাসঘাতকের হাতে রাজেন্দ্রগিরি মারা যান, সেই মারাঠাদের সঙ্গে আবার যুদ্ধ আরম্ভ হলো। এবং এখানে দেখলাম 10,000 নাগা সন্ন্যাসী তারা যুদ্ধ আরম্ভ করলেন একটা ভীষণ অন্ধকার রাত্রে এই মারাঠাদের বিরুদ্ধে। মারাঠারা অওধ আক্রমণ করেছে এবং তারা দিল্লির বিরুদ্ধে অভিযান শুরু করে অওধ আক্রমণ করে। এবং সেইখানে আমরা দেখছি যে এই শেষ পর্যন্ত অনুপগিরি মারাঠাদেরকে একেবারে আটকে দেন এবং ভবিষ্যতে মারাঠারা আর কখনোই নাগা সন্ন্যাসীদের বিরুদ্ধে কিংবা
ঔধ বা অযোধ্যার বিরুদ্ধে আর তারা কিন্তু কখনোই যুদ্ধ করতে বা আক্রমণ করতে আসার সাহস পায়নি। অর্থাৎ অনুপগিরি ছিলেন ভয়ঙ্কর যোদ্ধা, গেরিলা যোদ্ধা, সরাসরি যোদ্ধা না, ভয়ঙ্করতম গেরিলা যোদ্ধা, এবং তার অজস্র নাগা সন্ন্যাসী বাহিনী তিনি তৈরি করে ফেলেছিলেন। সেই সৈন্য, তার ক্ষমতা, গেরিলা যুদ্ধে তার ক্ষমতা, তার নির্ভীকতা, এবং ভয়হীনতা তাকে একের পর একে যুদ্ধ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল, এবং এক এক করে তিনি তার শত্রুদের নিধন করতে সক্ষম হয়েছিলেন। তারপরে যে ঘটনাটা ঘটল সেটি হচ্ছে পানিপতের বিখ্যাত ঘটনা। পানিপতের তৃতীয় যুদ্ধ, এইটা 14ই জানুয়ারি 1761 সালে শুরু হয়েছিল। এই যুদ্ধটা, পানিপত মানে দিল্লি থেকে 60 মাইল দূরে, খুব বেশি দূরে। এই যুদ্ধটা শুরু হয়েছিল মোটামুটি মারাঠাদের সাথে আফগানদের, এবং এই যুদ্ধে সেখানে আমরা দেখলাম মারাঠাদের সাথে আফগানদের যুদ্ধ, এবং এই যুদ্ধে ঔধও কিন্তু জড়িয়ে পড়ে। মারাঠারা ভেবেছিলেন যে তাদের কারণ মারাঠাদের সাথে একটা চুক্তি ছিল, ঔধের একটা চুক্তি ছিল। ঔধ অর্থাৎ সাফদারজাংয়ের সময় এই চুক্তিটা হয়েছিল। মারাঠারা কখনো সাফদারজাংকে সমর্থন করেছে, এবং অবশ্য যেটা বলতে হয়, সমর্থনের অছিলায় তারা কিন্তু অনেক বিশ্বাসঘাতকতাও করেছে, এবং এই তাদের বিশ্বাসঘাতকতার বলিদান রাজেন্দ্রগিরি। কেন তারা বিশ্বাসঘাতকতা করেছে কথা তো আমরা বারবার বলেছি, তাদের সেই হিডেন এজেন্ডার জন্য। এইবার কিন্তু যুদ্ধটা আরম্ভ হলো, পানিপতের তৃতীয় যুদ্ধ। এই সময় মারাঠারা কিন্তু খুব শক্তিমান, এবং তারা প্রায় একের পর এক রাজ্য জয় করে, পাঞ্জাব জয় করে নিয়ে তারা এখন দিল্লির একেবারে সিংহাসন প্রায় অধিকার করবেন, এরকম একটা ক্ষমতার জায়গায় চলে গেছে। এইরকমই একটি মুহূর্তে তাদের সাথে, এই মারাঠাদের সাথে যুদ্ধ আরম্ভ হলো আফগান চিফ আহমেদ শাহ দুরানি, এর কথা আমরা আগে বলেছি। এর সাথে আফগানদের যুদ্ধ হলো। মারাঠারা ভেবেছিলেন এই সময় যে ঔধের নবাব সুজাউদ্দিন, তিনি তাদের সাথে মারাঠাদের পক্ষভুক্ত হবে। মারাঠাদের পক্ষভুক্ত যদি সুজা হন, তাহলে মানে মারাঠারা যে হিসেবটা করেছে যে সুজা, ঔধ যদি তাদের পক্ষভুক্ত হয়, তাহলে সুজার অর্থাৎ ঔধের বিশ্বস্ত হচ্ছে 10 নাম এই নাগা সন্ন্যাসীরা। সুতরাং নাগা সন্ন্যাসীরা তারা জানতেন, মারাঠারা এটা জানতেন যে তারা বিশ্বাসঘাতকতা করলেও নাগা সন্ন্যাসীরা কখনো বিশ্বাসঘাতকতা করবে না। দে ওয়ার ভেরি মাচ লয়াল টু ওথ। ফলত ওথ যদি তাদের পক্ষে চলে আসে, তাহলে ওথের ক্ষমতা এবং সেই সঙ্গে সঙ্গে বিশাল নাগা সন্ন্যাসীদের ক্ষমতা মারাঠাদের সাথে যুক্ত হবে, এবং তারা এই ত্রিশক্তি একত্রিত হয়ে আফগান শক্তিকে তারা শেষ করে দিল্লি জয় করতে পারে। কিন্তু সেটা তো হবার নয়। সুজাউদ্দিন তো আর যাই হোক, তিনি সাফদারজাং ছিলেন না। তার বুদ্ধিমত্তা, তার বিচক্ষণশীলতা, তার দূরদৃষ্টিটা কিন্তু অন্য রকমের ছিল। তিনি কে নিজের শত্রু, কে তার মিত্র, এটা তিনি ভালোই বুঝতেন। হ্যাঁ, তিনি মারাঠাদের সাথে যে প্যাক্ট ছিল সেটা তিনি নষ্ট করেননি, সেটা তো জিয়ে রেখেছিলেন। কিন্তু পানিপথের এই তৃতীয় যুদ্ধের সময় সুজাউদ্দিন তিনি কিন্তু মারাঠার পক্ষে গেলেন না, এবং মারাঠাদের পক্ষে না যাওয়ার ফলে এই যে এটাকে বলা হয় পানিপথের এই তৃতীয় যুদ্ধ, এটা 18th সেঞ্চুরির সবচাইতে বড় যুদ্ধ, এবং বোধ করি এটা হচ্ছে লার্জেস্ট নাম্বার অফ ফ্যাটালিটিস এখানে ঘটেছিল। অর্থাৎ সবচাইতে বেশি লোক এই যুদ্ধে মারা গিয়েছিল, সবচাইতে বেশি প্রাণ
ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণ নষ্ট হয়েছিল এই যুদ্ধে। এটা 18th সেঞ্চুরির সবচাইতে বড় যুদ্ধ, এই পানিপথের তৃতীয় যুদ্ধ, এবং এই যুদ্ধে সবচাইতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং সবচাইতে বেশি প্রাণ শক্তি নষ্ট হয়েছে এই যুদ্ধে। কিন্তু ব্যাপারটা হলো, মারাঠারা অনেক চেষ্টা করলেন অযোধ্যার নবাবকে নিজেদের পক্ষভুক্ত করার জন্য, সেটা কিন্তু হলো না, যার ফলে মারাঠারা আফগানদের কাছে পরাজিত হলেন। আফগান অর্থাৎ মারাঠারা জিততে পারলেন না। এই দোষটা কিন্তু মানে যেটা বলা হয়, এতে ঐতিহাসিকরা বলেন মারাঠারা তাদের উচিত মূল্য ফিরে পেলে। তারা সারা জীবন ঔধের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছেন, সেই বিশ্বাসঘাতকতার দামটা তারা কিন্তু এই সময় পেয়ে গেলেন। যাই হোক, আমরা অনুপগিরিকে দেখছি নানাভাবে যুদ্ধে, নানা জনের সাথে যুদ্ধ জড়িয়ে পড়ছেন, ঔধের হয়ে কিংবা দিল্লির নবাবের হয়ে। অনুপগিরিকে তো আমরা এবার এখানে দেখলাম। তারপরে দেখলাম বুন্দেলখণ্ডের সাথে তিনি তারা যুদ্ধে জড়িয়ে পড়ছেন, এবং সেখানেও পাঠানদের সাথে তার যুদ্ধ হচ্ছে, এবং এই যুদ্ধে প্রচুর নাগা সন্ন্যাসী তারা প্রাণ দিয়েছেন যুদ্ধ করতে বুন্দেলখণ্ডে, এবং অবশ্যই বহু নাগা সন্ন্যাসীর প্রাণের বিনিময়ে অনুপগিরি জয় ছিনিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। তারপরে যে কথা বলবো সেটি আরেকটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মানে বক্সারের বা পাঞ্চপাহাড়ি, পাটনার বাই বক্সারের যুদ্ধ। নবাব আলীবর্দী খানের মৃত্যুর পরে বাংলার মসনদে একটা বিরাট পরিবর্তন ঘটে, এবং সেখানে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ঢুকে পড়েছে। ফলত সেখানেও কিন্তু আরেকটা আমরা পলাশির মতন একটা ভয়ঙ্কর, ওই যেটাকে আমরা বলবো যে বিশ্বাসঘাতকতার একটা সেখানেও কিন্তু ঘটেছে। সেখানে নবাব ওয়াজিরের বিপক্ষে বলওয়ান সিং, যিনি প্রধানমন্ত্রী ছিলেন নবাবে, মীর কাসিম, বেনি বাহাদুর, ট্রাস্টেড দেওয়ান, বিশ্বস্ত দেওয়ান, এরা সবাই কিন্তু এই যুদ্ধে একেবারে কি বলবো নিষ্ক্রিয় হয়ে রইলেন, এবং তার ফলে এই পাঞ্চপাহাড়ির বক্সার যুদ্ধে সেখানে কিন্তু আমরা দেখলাম যে বিরাট একটা যুদ্ধ হলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে জয়ী হলো, এবং সেই যুদ্ধে নাগারাও কিন্তু মানে অনুপগিরিও কিন্তু সেখানে যুদ্ধ হয়েছিলেন। অনুপগিরি একলা যুদ্ধ করে গেছেন, যেটা হয় তিনি বিশ্বাসঘাতকতা করেননি, তিনি নবাবের হয়ে যুদ্ধ করেছেন, কিন্তু মীর কাসিম, বেনি বাহাদুর যিনি দেওয়ান ছিলেন, এরা সবাই নিষ্ক্রিয় থাকার ফলে নবাব হেরে গেলেন, এবং সেখানে প্রচুর নাগা সন্ন্যাসী কিন্তু মারা গেলেন। নাগা সন্ন্যাসীরা আসলে তাদের পুরনো অস্ত্রশস্ত্র নিয়ে গুলি বারুদ মানে ইংরেজদের গুলি বারুদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। নাগাদের হাতে তখন, নাগা সন্ন্যাসীদের হাতে তখনও কিন্তু গুলি বারুদ নেই, তাদের মাথায় কোনো হেলমেটও নেই, এবং তারা ওই একলা তাদের পুরনো তীর, ধনুক, বর্ষা, তলোয়ার এইসব নিয়েই গুলি বারুদ, বন্দুকের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছেন। এটা একটা এই যুদ্ধে নাগা সন্ন্যাসীদের জেতার কথা নয়, তারা জেতেননি, হারা গেছে বা হেরেছেন, মারা গেছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতেছে। কিন্তু যে কথাটা বলার, যে এরা কিন্তু খালি মাথায় বিনা বর্মে কেবলমাত্র পুরনো অস্ত্র নিয়ে তাদের বীরত্বে, অসম সাহসিকতায়
একটা অসম বিরোধ যুদ্ধ সেটা করেছে, এবং তাদের সাহস, তাদের বীরত্ব, এর কথা কিন্তু ইংরেজ ঐতিহাসিকেরাও লিপিবদ্ধ করতে বাধ্য হয়েছে। তারপরে একে অনুপগিরিকে দেখছি জাটেদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, হ্যাঁ, নবাবের হয়ে, সেটাও একটা বিরাট পর্ব। আমরা সেই সমস্ত বিরাট পর্বের মধ্যে আমরা যাব না। হ্যাঁ, জাটেদের সাথে একটা বিরাট যুদ্ধ হয়েছে সেখানে। তারপরে বুন্দেলখণ্ডে যুদ্ধ হয়েছে। তারপরে কিন্তু নাগারা মোটামুটি সবসময় সৌজাউদ্দৌলার পক্ষভুক্তই হয়েছিলেন, এবং এই পক্ষভুক্ত হয়ে অনুপগিরি কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ করে গেছেন। এবং এটা আমরা দেখছি যে অনুপগিরি তিনি সুজার পক্ষভুক্ত হয়ে যুদ্ধ করেছেন, এবং এই যুদ্ধে তিনি জয়ী হয়েছেন, কোথাও তিনি পরাজিত হয়েছেন, কিন্তু কোথাও কোনো জায়গাতেই তিনি কোনো বিশ্বাসঘাতকতা যেমন করেননি, যুদ্ধ থেকে ভয় পেয়ে তিনি পালিয়েও আসেননি, এবং বহু জায়গায় তিনি নানাভাবে যুদ্ধ করেছেন এবং অসম যুদ্ধ সেখানে করেছেন। কারণ এরা তো সেই রকম যোদ্ধা না, এরা গেরিলা যুদ্ধটা পারতেন। আর এদের কাছে যেটা ছিল একমাত্র এদের পুঁজি বা ক্যাপিটাল হচ্ছে গেরিলা যুদ্ধ, হ্যাঁ, যেটা এই যুদ্ধে তারা নিপুণ। তাদের অসম সাহস, বিরাট সাহস এবং নির্ভীকতা, আর যেটা সন্ন্যাসীর একেবারে কোনো রকম নির্বিকল্পতা, কোনো কিছুর প্রতি তারা কিন্তু ওই যেটা বলবো লোভে বা ইয়েতে হতো। এই যুদ্ধ করতে করতে আমরা যেটা দেখলাম, অনুপগিরি কিন্তু প্রচুর জায়গির লাভ করলেন। পুরস্কার হিসেবে তিনি অনেক টাকা পেলেন, অনেক জায়গির লাভ করলেন, মারাঠাদের কাছ থেকে অনেক অর্থ তিনি আদায় করে নিতে পেরেছেন। এবং এই একটা বিরাট থেকে বিরাটতর পর্ব, যুদ্ধের একটা পর্ব চলল। মহারাজ সিন্ধিয়ার হয়ে অনুপগিরি যুদ্ধ করেছেন, হ্যাঁ, এবং মহারাজ সিন্ধিয়া আবার এই অনুপগিরির সাহায্যেই তার ক্ষমতা ফিরে পেয়েছেন। তারপর আবার কিন্তু এটাও হয়েছে সিন্ধিয়াদের বিরুদ্ধেও অনুপগিরির যুদ্ধ হয়েছে। সুতরাং এই একটা যেখানেই এদের প্রয়োজন হয়েছে এরা সেখানে যুদ্ধ করেছেন, এবং যুদ্ধের বিনিময়ে তারা প্রচুর জায়গির লাভ করেছেন, অর্থ লাভ করেছেন এবং ক্ষমতা লাভ করেছেন। এই জায়গায় আমরা দেখছি যে দিল্লিতেও এই সিন্ধিয়াদের সাথে যুদ্ধ করে অনুপগিরি দিল্লিতেও কিন্তু একটা বিরাট ক্ষমতা লাভ করে ফেলেছেন। অর্থাৎ এটাও কিন্তু মানে রাজেন্দ্রগিরির মতন অনুপগিরিও কিন্তু একটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটা ভীষণ বিশিষ্টতা তিনি অর্জন করেছে, এবং অনেক ক্ষেত্রে তার গুরুকে ছাপিয়ে গেছে। না হলে কি আর তাকে হিম্মত সিং বলা হয়? যখন যেখানে প্রয়োজন হয়েছে তিনি সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, এবং বিশেষ করে তার এবার যে যুদ্ধটা এটা আরম্ভ হলো ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশদের সাথে এতদিন তার যুদ্ধ হয়েছে মারাঠাদের সাথে, আফগানদের সাথে, ঔধের যারা বিরোধী আবদালি তাদের বিরুদ্ধে, তুর্কিদের বিরুদ্ধে। এবার যুদ্ধটা কিন্তু আরম্ভ হলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে। শুধুই কি যুদ্ধ না, আমরা এখানে দেখব যে তিনি কিন্তু এই যুদ্ধে ইংরেজরাও কিন্তু এই নাগা সন্ন্যাসী অনুপগিরি এবং তার পরবর্তীতে এদের কাছ থেকে ভীষণ সাহায্যও নিয়েছেন। ইংরেজরা প্রচণ্ড ধূর্ত, তারা যেমন এই নাগা সন্ন্যাসীদের সাথে যুদ্ধ করেছেন, তেমনি প্রয়োজনে তারা তাদের সাথে সন্ধি করেছেন, মিত্রতা করেছেন, তাদের সাহায্য নিয়েছেন, এমনকি তাদের কাছ থেকে ঋণ পর্যন্ত নিয়েছেন।
এইটা কিন্তু বলতে হবে। এই নাগা সন্ন্যাসীদের আমরা দেখেছি যে তাদের প্রচুর অর্থ সম্পদ ছিল। এই অর্থ সম্পদের প্রধান উৎস হচ্ছে তাদের জায়গির। অর্থ সম্পদে তাদের আরও অন্যতম উৎস হচ্ছে কুম্ভ মেলা এবং অন্যান্য সমস্ত রাজারা, জমিদাররা যারা প্রয়োজনে এদের সাহায্য নিতেন, এদের এই গেরিলা শক্তির সাহায্য নিতেন, তারা তাদেরকে অর্থ দিতেন, জায়গির দিতেন। ফলে তো তারা ট্যাক্স আদায় করে ইত্যাদি নানাভাবে নাগা সন্ন্যাসীদের একদিকে যেমন প্রচণ্ড গেরিলা শক্তি, অন্যদিকে তাদের প্রচণ্ড অর্থশক্তি, এই দুটো শক্তিই ছিল। ফলত ইংরেজদের সাথে তাদের একটা যুদ্ধ, একটা বিরোধ অবশ্যম্ভাবী ঘটে গেল। এবং সেটা যে ঘটবে, সেইটা কিন্তু কোনো রকম আশ্চর্যের কিছু না। আমরা দেখেছি নাগারা, এই 10 নামী সন্ন্যাসীরা, এই যে 10 নামী সম্প্রদায়ের অন্তর্গত যত শস্ত্রধারী ছিলেন তারা বেশিরভাগ এই নাগা সন্ন্যাসী বলেই পরিচিত। এই যে নাগা সন্ন্যাসীদের মধ্যে 10 নামী সন্ন্যাসী ছিল, তারা ভারতবর্ষের বহু রাজার পক্ষভুক্ত হয়ে তাদের বিরুদ্ধ যে সমস্ত অন্য যে শক্তি ছিল তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। অর্থাৎ 10 নামী সন্ন্যাসী কেবল গিরি সম্প্রদায় না, গিরি, ভারতী, পুরী, আমরা তার কিছু কিছু পরিচয় আপনাদের কাছে তুলে দেব। তারা ভারতবর্ষের বিভিন্ন রাজন্য শক্তির হয়ে তারা কিন্তু যুদ্ধ করেছেন অর্থের বিনিময়ে। এইটা যেমন রাজপুতানার অনেক মানে রাজাদের হয়ে, আপনারা যদি কর্নেল টডের রাজস্থানের ইতিহাসটি পড়েন, সেইখানে দেখবেন তার 19তম চ্যাপ্টার, ভলিউম মেওয়ার যে চ্যাপ্টারটি আছে, তাতে কর্নেল টড এই 10 নামী গোসাই সম্প্রদায়ের যে বিশাল যুদ্ধ ক্ষমতা, তারা কিভাবে রাজপুত রাজাদের, রাজস্থানের রাজপুতানাদেরকে সাহায্য করেছেন, যোধপুরের মহারাজাকে সাহায্য করেছেন। কারণ যোধপুরে যারা সাহায্য করেছেন তারা ছিলেন আবার ভারতী সম্প্রদায় এবং পুরী সম্প্রদায়। আমরা তো এতদিন গিরি সম্প্রদায়ের কথা বলেছি, রাজেনগিরি, অনুপগিরি, ওমরাওগিরি, এদের কথা বলেছি। এবার যোধপুরে যদি আপনারা ইতিহাসটা দেখেন, সেখানে দেখবেন ভারতী 10 নামী সম্প্রদায়ের ভারতী সম্প্রদায়, পুরী সম্প্রদায়ের শস্ত্রধারী, তারা কিন্তু এই রাজপুত রাজাদের হয়ে যুদ্ধ করেছেন। অর্থাৎ রাজপুতরাও এই নাগা সন্ন্যাসীদের শরণাপন্ন হয়েছিলেন। এবং অনেক বৈষ্ণব মঠের সন্ন্যাসীরাও, বৈষ্ণব মহন্তরাও, তারাও কিন্তু যুদ্ধ করেছিলেন। এই বৈষ্ণব মহান্তদের মধ্যেও শস্ত্রধারী এবং শাস্ত্রধারী এবং অস্ত্রধারী এই 2 ধরনের সন্ন্যাসী ছিল। এই গোসাইরা, তাদেরকে বলা হতো মহাপুরুষ, তারা কিন্তু যুদ্ধ করতেন। এদের যেমন নাগা সন্ন্যাসী বলা হয়, তো ওদেরকে বলা হতো মহাপুরুষ। এই মহাপুরুষরা কিন্তু অস্ত্র ধারণ করে যুদ্ধ করেছিলেন। এবং সেটা আমরা মেওয়ার স্টেটের যদি ইতিহাস দেখি, রাজপুতের মেওয়ার স্টেটের যদি ইতিহাস দেখি, এর 1784 থেকে 1793 এই সালের মধ্যে দেখবেন। 1787 সালের মহাদেজি সিন্ধিয়া, জয়পুরের মহারাজা, তিনি কিন্তু নাগা সন্ন্যাসীদের সাহায্য নিয়েছিলেন এবং তারপরে মানে তাদের সাহায্য নিয়েই কিন্তু তিনি যুদ্ধ জয়লাভ করেছেন। হোলকারদের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল, সেখানে নাগা সন্ন্যাসীদের সাহায্য নিয়েছেন যোধপুরের রাজা। মেরেঠাতে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মধ্যে আমরা দেখেছি মানসিংহ, যোধপুরের যে মানসিংহ আকবরের, তিনিও কিন্তু এই 10 নামী সম্প্রদায়ের মানে ভারতী, তার রেজিমেন্টের মধ্যে ছিল মহাপুরুষ, অর্থাৎ এই বৈষ্ণবেরা ছিলেন বুধ ভারতী সম্প্রদায়ের, ছিলেন দৌলতপুরী পুরী সম্প্রদায়ের, মতিপুরী ওই 10 নামী সম্প্রদায়ের,
এবং এছাড়া আরো অনেক এই 10 নামী সম্প্রদায়ের নোবেলসরা যে ছিল, তারা মানসিংহের হয়ে যুদ্ধ করেছিলেন যোধপুরকে শত্রু মুক্ত করে রাখার জন্য, যোধপুরের সেফটির জন্য, যোধপুরের সুরক্ষার জন্য। মতিপুরীর এখানে বিরাট অবদান রয়েছে। মহান্ত দৌলতপুরী তিনি একটা পরগনা লাভ করেছিলেন মানসিংহের কাছ থেকে এই কাজের ফলে। সুতরাং এই 10 নামী সন্ন্যাসী অস্ত্রধারীদের যে কত জায়গায় তারা এরকমভাবে রাজাদের রক্ষা করার জন্য, এবং একটি কথা বলতাম, তারা যেখানে যে পক্ষে যুদ্ধ করুন না কেন, একটা জিনিস কিন্তু বলতে হবে, যেখানে হিন্দুরা হচ্ছে, অর্থাৎ ওই 10 নামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কোনো মানুষ যেখানে অত্যাচারিত হচ্ছে, বিপন্ন হচ্ছে, তারা যদি তাদের বিরুদ্ধ পক্ষেরও থাকে, খুব বিরাট একেবারে মারাঠাদের মতন, খুব একেবারে যারা প্রবলভাবে এদের নাগাদের সন্ন্যাসীদের সাথে একবার জঘন্য বিশ্বাসঘাতকতা করেছে, এরকম কিছু জায়গা বাদ দিলে তারা কিন্তু অনেক সময় তাদের বিরোধী পক্ষদেরকেও কিন্তু রক্ষা করেছে। আমরা বলছিলাম যে মারাঠারা অনেক বিশ্বাসঘাতকতা করেছেন তাদের নিজেদের হিডেন এজেন্ডা, নিজেদের স্বার্থে, এই নাগা সন্ন্যাসীদের সাথে, রাজেন্দ্রপুরীর সাথে, রাজেন্দ্রগিরির সাথে, অনুপগিরির সাথে। কিন্তু সেই যে যুদ্ধ হয়েছিল, ভয়ঙ্কর যুদ্ধ, হ্যাঁ, সেই যুদ্ধে যখন সেই পানিপতের যে সেই যুদ্ধ হলো, সেই যুদ্ধে যখন এক এক করে মারাঠা বড় বড় সেনাপতিরা মারা যাচ্ছেন, তখন কিন্তু এই নাগা সন্ন্যাসীরা গিয়েই তাদেরকে উদ্ধার করেন, তাদের মৃতদেহের সৎকার করেন, এবং তাদের রমণীরা যাতে আক্রান্ত না হন, তাদের শিশুরা যাতে রক্ষা পায় আফগানদের হাত থেকে, সেই কাজটাও কিন্তু নাগা সন্ন্যাসীরা কিন্তু বিরুদ্ধে ছিলেন, হলেও তারা কিন্তু ধর্মচ্যুত হননি, সন্ন্যাসীর ধর্ম থেকে তারা সরে আসেননি। প্রবল বিশ্বাসঘাতক যাই তাদের সাথে করে থাকুক না কেন, তৃতীয় পানিপতের যুদ্ধে আমরা এই ঐতিহাসিকেরা একেবারে দ্ব্যর্থভাবে তারা বলে গেছেন, পানিপতের যুদ্ধে যখন এই আফগানদের হাতে মারাঠারা একের পর এক শেষ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, তখন এই নাগা সন্ন্যাসীরা তাদের বিরুদ্ধে দাঁড়ালেও তারা কিন্তু ওই বিপন্ন, আর্ত, মৃত মারাঠাদের রক্ষা করেছেন, সৎকার করেছেন, তাদের স্ত্রীদের সম্মান রক্ষা করেছেন, তাদের শিশুদের রক্ষা করেছেন। যদিও মারাঠারা কিন্তু কখনোই নাগা সন্ন্যাসীদের প্রতি এতটুকু সহানুভূতিশীল ছিলেন না। পরবর্তী সময়ে হয়তো এইসব ঘটনার পরে একটু চৈতন্যোদয় ঘটে মারাঠাদের, এবং শেষের দিকে দেখছি অনেক পরে না, সেখানে মারাঠা এবং নাগা সন্ন্যাসীদের মধ্যে একটা মিল হয়তো হয়েছিল, একটা সমঝোতা হয়েছিল। মারাঠারা নাগা সন্ন্যাসীদের মর্মার্থ অনুধাবন করে তাদের প্রতি শ্রদ্ধাবান হয়ে উঠেছিলেন। আমরা জয়সলমীরের কথা বললাম, বরোদার কথা বলতে পারি, কাচ্চের কথা বলতে পারি, মেওয়ারের কথা বলতে পারি, আজমির, ঝাঁসি, কোথায় নয়, সর্বত্র নাগা সন্ন্যাসীরা, এই 10 নামী নাগা সন্ন্যাসীরা যখন যেখানে প্রয়োজন হয়েছে তারা যুদ্ধ করেছেন। অবশ্যই যুদ্ধ করেছেন অর্থের বিনিময়ে,
অবশ্যই তারা যুদ্ধ করেছেন এবং তার ফলে তারা জায়গির পেয়েছেন, তারা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তারা বিপন্ন সনাতন সমাজকেও তারা কিন্তু রক্ষা করেছে। এদের কথা অনেক বিস্তৃতভাবে আমরা বললাম। অনুপ গিরির কথা বললাম। অনুপ গিরি দীর্ঘ সময় বেঁচে ছিলেন, শেষ পর্যন্ত তিনি মারা যান, তারপরে তার উত্তরসূরিরা আসেন, সেখানে অনেক সেই সমস্ত আর ওই বিস্তারিত এর মধ্যে আমরা যাব না। আমরা এবার বলতে থাকি নাগা সন্ন্যাসীদের অন্যান্য আসপেক্ট, তারা এই সমাজে আর কি অবদান দিয়েছে। কেবল কি গেরিলা ভাড়াটে সৈন্য হয়েই তারা যুদ্ধ করেছে? কেবল কি তারা যুদ্ধই করেছেন? আখড়া কি কেবল যুদ্ধের সৈন্য তৈরি করতেন? না, এদের সমাজে আরো অনেক বড় অবদান আছে, যেটা শুনলে আশ্চর্য হয়ে যেতে হয়। তারা ব্যাংকার হয়ে কাজ করতেন। প্রথম ভারতবর্ষের ব্যাংকিং ব্যবস্থা এর প্রচলন করেন নাগা সন্ন্যাসীরা। রাজপুতানা, হায়দ্রাবাদ সহ বিভিন্ন স্টেটকে তারা টাকা ধার দিতেন, কারণ আমরা বলেছি নাগা সন্ন্যাসীদের কাছে প্রচুর টাকা ছিল। তারা ব্যবসা করতেন, গোসাইরা ব্যবসা করতেন। ভারতবর্ষের এই যে সিল্ক ইন্ডাস্ট্রি, বেনারসের এই যে সিল্ক ইন্ডাস্ট্রি, এটা গড়ে উঠতো না এই নাগা সন্ন্যাসীরা না থাকলে। এই নাগা সন্ন্যাসীরা বাংলা মুর্শিদাবাদ থেকে রেশম নিয়ে বেনারসে তারা কিন্তু এই সিল্ক ইন্ডাস্ট্রি তৈরি করেছিলেন। এবং সেখানে আমরা দেখছি যে তারা অনেক টাকা দিয়ে ধার দিতেন বিভিন্ন রাজাদেরকে, তাই সেসবের কথা আমরা আসব। এদের আরেকটা বড় কাজ ছিল দৌত্য ভূমিকায়, অ্যাম্বাসেডার। এই দৌত্য ভূমিকায় তাদের বিরাট ভূমিকা ছিল। অনেক জায়গায় তারা দৌত্য ভূমিকায় অবতীর্ণ হয়ে, বিশেষ করে অনুপ গিরি অনেক শত্রুতার অবসান করে দিয়েছেন, অনেক বড় বড় যুদ্ধকে থামিয়ে দিয়েছেন, বা ভয়ঙ্কর একটা পরিস্থিতিকে সামলেও দিয়েছেন নানাভাবে। তার অত্যন্ত বুদ্ধিমত্তা, এই দৌত্য কর্ম করবার যে একটা ক্ষমতা, যে দূতের কি কি গুণাবলী থাকতে পারে, যেটা আমরা মহাভারতে কিংবা চাণক্যের কথার মধ্যে দিয়ে আমরা পাই, চাণক্য নীতির মধ্যে দিয়ে, সেখানে কিন্তু সেই সমস্ত গুণাবলীগুলি এই নাগা সন্ন্যাসীদের মধ্যে ছিল। অনেকেই এই কাজ করেছেন। এই মানে পিস, শান্তি স্থাপন করেছেন। পুরোহিতের ভূমিকায় অবতীর্ণ হয়ে তারা দৌত কর্ম করে শান্তি স্থাপন করেছে। এই যে পৌরোহিত্যের মাধ্যমে যে দৌত্য কর্ম, যেটা আমরা রামায়ণে পাই, মহাভারতে পাই, এই ধারা, এই কাজও কিন্তু এই 10 নামী নাগা সন্ন্যাসীরা করেছেন। বিজয় ভারতী উদয়পুরের, আমরা তো অনুপ গিরির কথা বললাম, এছাড়া বিজয় ভারতী উদয়পুরের, তিনি যা আপ্পা সিন্ধিয়ার ক্যাম্পে গিয়ে নাগরের যুদ্ধকে থামিয়ে দিয়েছিলেন, এবং সেটা একটা বিখ্যাত দৌত্য ইতিহাসে হয়ে রয়েছে। ভয়ঙ্কর যুদ্ধকে থামিয়ে দিয়ে বিবাদমান দুই পক্ষকে এক করে দিয়েছিলেন। হ্যাঁ, অমরপুরী, তিনি যোধপুর রাজার দূত হয়ে মারাঠাদের সাথে সন্ধি স্থাপন করতে সমর্থ হয়েছিলেন। ওয়ারেন হেস্টিংস, এই ওয়ারেন হেস্টিংস যখন ভারতবর্ষে এলেন, ব্রিটিশের ক্ষমতা বিস্তার করছেন, তিনি তিব্বতের সাথে যে ব্যবসা বাণিজ্য, সেই জায়গাটাকে তিনি যখন অধিগ্রহণ করতে চান, তখন তিনি এই নাগা সন্ন্যাসীদের শরণাপন্ন হয়েছিলেন। এবং সেই সময় আমরা দেখছি পুরনগিরি একজন নামী নাগা সন্ন্যাসী, যার ইতিহাসে তার কথা অনেক পাওয়া যায়। তিনি বাংলা এবং তিব্বতের মধ্যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে দৌত্য কর্ম করেছেন। তার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই পুরনগিরিকে অগ্রবর্তী করে
ভারতবর্ষ এবং তিব্বতের যে সিল্ক রুটের যে ব্যবসা, সেই ব্যবসাটাকে হাতাতে সমর্থ হয়। এই ব্যাপারে তারা পুরনগিরির সাহায্য নিতে বাধ্য হয়েছিল এবং এই পুরনগিরিকে কিন্তু ব্রিটিশরা অত্যন্ত সম্মান করতেন। বাংলা এবং তিব্বতের মধ্যে প্রধান যোগসূত্রের ভূমিকা নিয়েছিলেন পুরনগিরিকে। তার ফলে পুরনগিরিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অত্যন্ত খাতির করতেন, মর্যাদা দিয়ে তাকে রাখতেন এবং গভর্নর জেনারেল তাকে কিন্তু একেবারে সসম্মানে তিনি যখন গভর্নর জেনারেলের সভায় উপস্থিত হতেন পুরনগিরি, তখন গভর্নর জেনারেল ব্রিটিশ সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল অর্থাৎ ওয়ারেন হেস্টিংস তিনি নিজে নেমে এসে সসম্মানে পুরনগিরিকে এগিয়ে নিয়ে এসে তার সভায় নিয়ে যেতেন। এতটা মর্যাদা, এতটা ক্ষমতাধর ছিলেন পুরনগিরি। এবং এই যে পুরনগিরি গোসাই, তার একটা চিহ্ন এখনো আজকের দিনে এই 2024-এও রয়ে গেছে পশ্চিমবঙ্গে, কলকাতায়। কলকাতায় কোথায়? ভোট বাগান। এই ভোট বাগানটি হচ্ছে হাওড়া ঘুষুরিতে। আপনারা যদি হাওড়া ঘুষুরিতে যান, এই ভোট বাগানের সেখানে এখনো দেখবেন পুরনগিরির মঠটা রয়েছে। এটা ব্রিটিশ সাম্রাজ্য তাকে বিস্তীর্ণ এই হাওড়ার অঞ্চলটি দান করেছিলেন। এই অঞ্চলটা আসলে ছিল বর্ধমান মহারাজের এবং বর্ধমান মহারাজা একসময় পুরনগিরির কাছ থেকে এটা ছিনিয়ে নিয়ে যায়। এই ভোট বাগান দেবে না, কারণ এটা বর্ধমান মহারাজেরই জমি ছিল। ব্রিটিশরা বর্ধমান মহারাজার কাছ থেকে এই জমিটা নিয়ে এটা পুরনগিরিকে দিয়েছিল। এই বিশাল অঞ্চলের যা কিছু জায়গির দিয়েছিলেন এবং সেখানে পুরনগিরি একটি মঠ স্থাপন করেন। ভোট বাগান, ভোট বাগান, ভোট শব্দের কথা হচ্ছে তিব্বতদেরকে বলা হয় ভুটিয়া, মানে আছে ভুটিয়া, ভুটিয়া বা ভোট, যার কথাটা হচ্ছে তিব্বত। তাকে এই তিব্বতের সাধু বলা হতো পুরনগিরিকে। আসলে পুরনগিরি তিব্বতের সাধু নন, তিনি তার সাথে তিব্বতের রাজার, তিব্বতের সমস্ত মনিস্ট্রির অত্যন্ত সুসম্পর্ক ছিল এবং পুরনগিরিকে, যে কথা আমরা আগে বলেছি, তাকেই অগ্রবর্তী করে ওয়ারেন হেস্টিংস এই সিল্ক পথের বা এই বাণিজ্যের সূত্রটি লাভ করে। ফলত এই অনেক কিছু তাকে সহস্র স্বর্ণ মুদ্রা, প্রচুর লক্ষ লক্ষ টাকা তাকে কিন্তু ওয়ারেন হেস্টিংস দিয়েছিলেন এবং দিয়েছিলেন এই ভোট বাগান অঞ্চলটি, অন্যান্য আরও অঞ্চলের সঙ্গে এই ভোট বাগান অঞ্চলটি। তো যাই হোক, এই বর্ধমানের রাজার জমিদারি ছিল। বর্ধমানের রাজা পুরনগিরির কাছ থেকে এটা জোর করে নিয়ে যায়। এই খবর যখন ব্রিটিশের কাছে গিয়ে পৌঁছয়, তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাধ্য করে বর্ধমানের মহারাজকে ওই ভোট বাগানের, মানে ওই পুরো হাওড়ার ওই অঞ্চলের আবার পুরনগিরিকে ফুরিয়ে দেওয়ার জন্য। এই যে ব্যাংকারের কাজ করেছে, কারা এদের কাছে, এই গোসাই বা নাগা সন্ন্যাসীদের কাছ থেকে ধার নেননি? নাম শুনলে চমকে উঠতে হয়। ব্রিটিশরা তো নিয়েছেন বহুবার। ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ব্যবসা চালানোর জন্য এই 10 নামী নাগা সন্ন্যাসীদের কাছ থেকে বহুবার ধার নিয়েছেন, লোন নিয়েছেন, সুদে সে অর্থ ফেরতও দিয়েছেন, না দিতে পারলে তাদেরকে জায়গিরও দিয়েছে। এটা অনেক রাজারা, মারাঠার, আমরা বলেছি যে 10 নামী সন্ন্যাসীদের মতন মারাঠারাও কিন্তু ভাড়াটে সৈন্য রাখতেন, তাদের অর্থ ক্ষমতা ছিল, তারাও লুটপাট করতেন এবং এই মারাঠা লুটের অর্থাৎ বর্গীদের হাত থেকে রক্ষা পাবার জন্য এই 10 নামী সন্ন্যাসীদের, এই নাগা সন্ন্যাসীদের যেমন সাহায্য নিতেন, অস্ত্র সাহায্য নিতেন, তাদের সৈন্য বলে দক্ষতার, তাদের যুদ্ধ ক্ষমতার যে যেমন সাহায্য নিতেন, সেরকম তাদের কাছ থেকে অর্থ সাহায্যও নিতেন। এই অর্থ সাহায্য নিয়েছেন, পর্তুগিজরাও নিয়েছেন, বা আবার পর্তুগিজদের কাছ থেকে রক্ষা পাবার জন্য অনেক স্থানীয় সামন্ত রাজারাও তাদের কাছে নিয়েছেন। পেশোয়ার বাজিরাও
যিনি পেশোয়ার গভর্নর হয়েছিলেন, তিনি 20 লক্ষ টাকা নিয়েছিলেন, যেটা শেষ অবধি দিতে পারেননি। মানে তার মধ্যে 1,69,000 টাকা গোসাইদের কাছে বাকি ছিল। তার ফলে পেশোয়ারের একটা অংশ জায়গির এদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন। আবার সেরকম ব্রিটিশরা তারা 36% ইন্টারেস্টে, ভেবে দেখুন, 36% ইন্টারেস্ট বছরে তারা টাকা ধার নিয়েছিলেন এই নাগা সন্ন্যাসীদের কাছ থেকে। এবং যদি দিতে না পারেন, তার জন্য তারা একটা ডিস্ট্রিক্ট এই নাগা সন্ন্যাসীদেরকে জায়গির হিসাবে বন্ধক রেখে, যদি তারা টাকা শোধ করতে না পারেন, ওই ডিস্ট্রিক্টটা পুরো রেভিনিউ নাগা সন্ন্যাসীদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন। এরপরে আমরা দেখছি সিধেব সোমান, গভর্নর অফ মাভাল, এরকম আরও অনেকেই, ভোসলে বংশ তা নাগপুরের, তারা এদের কাছ থেকে ধার নিয়েছেন। এরকম জানোজি মাধোজি ভোঁসলে, তিনি 50 লক্ষ টাকা নিয়েছিলেন। এ তো সব 50 লক্ষ, 10 লক্ষ, 2 লক্ষ, 20 লক্ষ, এই লক্ষের মধ্যে। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, হায়দ্রাবাদের নিজাম, যিনি শ্রেষ্ঠ ধনী ছিলেন, তিনি এদের কাছ থেকে, মানে আসাফ জাহ, ফার্স্ট নিজাম আসাফ জাহ, 1740 সালে তিনি কিন্তু এই গোসাইদের কাছ থেকে, নাগা সন্ন্যাসীদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। এবং সেই ঋণের অ্যামাউন্টটা লক্ষে নয়, 1 কোটি টাকা। এবং সেখানে তিনি তার অনেক জায়গির এদের কাছে বন্ধক রেখেছিলেন। নিজাম গভর্নমেন্ট শুধু এই একবার নয়, বারবার এরকম ধার নিয়েছিলেন। এইভাবে বংশীগিরি মঠের কাছে তার 60 লক্ষ, জ্ঞানগিরির কাছে 22 লক্ষ, ভূমিগিরির কাছে 8 লক্ষ, এরকম এত টাকা নিজামের দেনা ছিল, যা নিজাম পরে শোধ করতে পারেনি। তার ফলে গোসাইদেরকে তাদের জায়গির দিয়ে দিতে হয়েছিল। নিজামের অনেক জায়গিরের দখল নিয়ে বসেছিল এই নাগা সন্ন্যাসী গোসাইরা। এরা এছাড়াও শুধু কি টাকা লেনদেন, শুধু কি ব্যাংকিং অর্থব্যবস্থা, শুধু কি এই ব্যবসা বাণিজ্যের এই দিকটা, এই দিকের কিংবা যুদ্ধবৃত্তি এর মধ্যেই না, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, রিলিজিয়াস অ্যাডমিনিস্ট্রেশন, চ্যারিটি, অর্থাৎ যখন কোনো বিপন্ন হয়, আর্তত্রাণ, যুদ্ধে হোক, প্রাকৃতিক দুর্যোগে হোক, এই নাগা সন্ন্যাসীরা কিন্তু ঝাঁপিয়ে পড়তেন আর্তত্রাণে। তাদের কাছে শক্তি ছিল, বাহুবল ছিল, অর্থ সামর্থ্য ছিল, এই সবটা নিয়ে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়তেন। এবং এর অনেক বিবরণ নানান জায়গার মধ্যে রয়েছে। আসল ব্যাপারটা কি হলো জানেন, এই ইতিহাস, এই নাগা সন্ন্যাসীদের ইতিহাস বা ভারতবর্ষের এই 10 নামী সম্প্রদায়ের এই যে ইতিহাস, এই ইতিহাস কিন্তু তেমনভাবে চর্চিত হয়নি। কিছু এখনো গোসাই মঠে বিভিন্ন জায়গায় গিয়ে এই ইতিহাসের কথা পাওয়া যায়। সেখান থেকে এখন হয়তো ওই পাথরে চাপা রয়েছে, সরিয়ে সরিয়ে সেই ইতিহাস বের করে আনতে হয়। এদের মুক্তি সংগ্রামের ইতিহাস, এদের এই বিরাট কাজ, এদের এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে যেখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে যেতে বসেছে, যেখানে যেখানে জমিদারেরা, নবাবরা, রাজারা স্বৈরাচারী হয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে জনসাধারণের পক্ষভুক্ত হয়ে নাগারা লড়াই করেছে। শিক্ষা বিস্তার, স্বাস্থ্য, রাস্তা নির্মাণ, নানা রকম নাগরিক সুযোগ সুবিধা, পুষ্করিণী সংস্কার, জলের ব্যবস্থা, কুয়ো তৈরি করা, শুধু তাই নয়, সমস্ত তীর্থক্ষেত্রে, বেশিরভাগ তীর্থক্ষেত্রে এরা ধর্মশালা স্থাপন করেন। এই ধর্মশালা যেখানে ফ্রি খাওয়া, ফ্রি
থাকার ব্যবস্থা করা হতো এবং সমস্ত প্রাকৃতিক দুর্যোগে এই নাগা সন্ন্যাসীরা প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মত্রাণ করতেন। এটা 1931 সালের একটি মারাঠি বই পাওয়া যায়, গোসাভীয় তঞ্চ সম্প্রদায়, অর্থাৎ গোস্বামী সম্প্রদায়। হ্যাঁ, এই সম্প্রদায়, এই নামে গোস্বামী তঞ্চ সম্প্রদায় ভাই গোস্বামী পৃথিবী গির হরিগিরের 2 ভলিউমে একটি বই আবার ছাপানো হয়েছে। সেখানে এই ইতিবৃত্ত অনেকবার, এরকম এই ইতিবৃত্ত পুনাতে আছে, অন্যান্য মহারাষ্ট্রের অনেক জায়গায় আছে, নাগপুরের মধ্যে আছে, আবার আপনারা যদি অন্ধ্রপ্রদেশে যান সেখানে পাবেন। আপনারা যদি মাইসোরে আসেন সেখানেও এরকম কিছু ইতিহাসের বই আছে। সেই সমস্ত জায়গায় এই নাগা সন্ন্যাসী, উত্তরাখণ্ডে যদি যান সেখানে পাবেন, উত্তর ভারতে যদি পান, বাংলার কিছু মঠের মধ্যে এই নাগা সন্ন্যাসীদের এই তারা কি কাজ করে এসেছেন তাদের সমস্ত ইতিবৃত্তগুলো পাওয়া যায়। আর পাওয়া যায় সমস্ত পুরনো পঞ্চায়েতি আখড়ার ইতিহাসের মধ্যে এদের বিভিন্ন কাজ। এরা বিভিন্ন জায়গায় মঠ প্রতিষ্ঠা করেছেন, 1000-এরও বেশি মঠ মহারাষ্ট্র, বেরার, হায়দ্রাবাদ, উত্তর ভারতে পাওয়া যায়। অনেক ঘাট, অনেক স্নানের ঘাট, নদীর ঘাট, সেটা হাজার হাজার ঘাট শুধু করেছে। আমরা এর মধ্যে একটি বলি, এই যে বৌদ্ধ গয়া, কেবলমাত্র হিন্দু ধর্ম এইটুকু নয়, বৌদ্ধ গয়া যারা মনে করতেন বুদ্ধ হচ্ছে এই হিন্দু সনাতন ধর্মেরই একটি অংশ, আলাদা করে দৃষ্টিতে দেখতেন। বুদ্ধ গয়া, যেখানে বুদ্ধ সম্বোধি লাভ করেছেন, সেখানে ঘামন্ডি গিরি 10 নামী সম্প্রদায়ের একজন নাগা সন্ন্যাসী, তিনি সেখানে উপস্থিত হয়েছে 1590 খ্রিস্টাব্দের কথা বলছি। তিনি সেখানে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন এবং গিয়ে তিনি দেখেন এই যে বৌদ্ধ মঠ বুদ্ধগয়া সেটা জীর্ণ অবস্থায় পড়ে আছে। তিনি নিজে অর্থ ব্যয় করে এর সংস্কার করেন। আধুনিক এই বর্তমান সময়ে আমরা দেখছি অনেক বৌদ্ধ দেশ অনেক টাকা ক্রয় করে বৌদ্ধ মঠ, এই গয়ার বৌদ্ধ মঠ কিংবা বৌদ্ধ গয়ার যে বৌদ্ধ মঠ তার অনেক সংস্কার হয়েছে, কিন্তু তার প্রথম জীর্ণতা ভগ্ন দশা থেকে সেটিকে রক্ষা করেছিলেন একজন নাগা সন্ন্যাসী, তার নাম হচ্ছে ঘামন্ডি গিরি, 1590 খ্রিস্টাব্দে। এইটি আমাদের মনে রাখতে হবে। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন স্থানে মন্দির নির্মাণ, মন্দির সংস্কার, ঘাট নির্মাণ, রক্ষা, এই সমস্ত কাজ তারা কিন্তু একের পর এক করেছে। সমস্ত তীর্থস্থানকে তারা পুনরুদ্ধার করেছেন, বিভিন্ন জায়গায় মঠ তৈরি করেছেন, ভারতী মঠ, গরিবনাথ মঠ, এরকম বহু মঠ তারা করেছেন। পুনাতে তাদের প্রচুর কাজ আমরা সেখানে পাচ্ছি। হ্যাঁ, এবং সেখানে বেনারসের বহু জায়গার থেকে, অর্থাৎ বেনারস থেকে রামেশ্বর, এই বিস্তীর্ণ অংশে যত তীর্থক্ষেত্র ছিল, যত মঠ মন্দির ছিল, তার পুনরুদ্ধার করেছেন এই 10 নামী সন্ন্যাসীরা এবং তাদের প্রচুর ডোনেশন, এই পুরনো মন্দিরকে তারা প্রচুর ডোনেশন দিয়েছেন। দক্ষিণ ভারতের প্রায় সমস্ত অভিজাত মন্দিরগুলো এই 10 নামী নাগা সন্ন্যাসীদের প্রচুর ডোনেশন কিন্তু তারা পেয়েছে। সেখানে তারা স্বর্ণ দান করেছেন, অর্থ দান করেছেন এবং তারা সেখানে ভান্ডারা দিয়েছেন, ফ্রি ভান্ডারা দিয়েছেন। এবং সেই রকম 10,000 গোসাই তারা সব এই কাজেই তারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই কাজেই তারা কিন্তু নিয়োজিত ছিলেন। হরিনাম গিরি, তিনি প্রচুর ঘাট নির্মাণ করে দিয়েছিলেন। হ্যাঁ, তারপরে এরকম হায়দ্রাবাদেও এরকম প্রচুর কাজ রয়েছে, উত্তর ভারতে প্রচুর কাঠ রয়েছে। 1873 সালেও এরকম প্রচুর কাঠ, 1725 সালে পুনাতেও তারা এরকম প্রচুর কাজ করেছে। এরকম জিনিস আমরা এটা দেখছি। 10 নামী সন্ন্যাসীরা কখনোই অলস ছিলেন না, স্বার্থপর ছিলেন না।
এবং তারা কখনো ধর্মান্ধ ছিলেন না, উদার ছিলেন। এবং তারা অর্থের বিনিময়ে তারা কাজ করেছেন, রক্ষক হিসেবেই তারা কাজ করেছেন। এখানে যেখানে সামাজিক কুপ্রথা, কুখ্যাত জমিদারদের অত্যাচার, প্রজাদের প্রতি তাদের অত্যাচার, কৃষকদের প্রতি অত্যাচার, সেখানে উচ্চ বর্ণের অত্যাচার নিম্নবর্গীয়দের প্রতি, সেখানেই কিন্তু এই 10 নামী সন্ন্যাসীরা রুখে দাঁড়িয়েছেন। আগে এইসব জায়গা থেকেই ব্রিটিশদের সাথে কিন্তু একটা বিরোধ তৈরি হয়েছে। ব্রিটিশরা এদের সাহায্য নিয়েছেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য, ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য। তারপরে ব্রিটিশদের যা স্বভাব, তারা এদেরকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। ব্রিটিশরা দেখলেন এরা সবার কাছ থেকে কর গ্রহণ করে। ব্রিটিশ এর আগে যত শাসন এসেছে, সে ইসলামী শাসন, মোগল শাসন, পাঠান শাসন, আবদালি শাসন, যে আসুক, তারা কিন্তু তাদের সাথে যুদ্ধ হয়েছে, তাদের পক্ষে অপভুক্ত হয়ে নাগা সন্ন্যাসীরা যুদ্ধ করেছেন। কিন্তু নাগা সন্ন্যাসীদের এই যে কর গ্রহণ বা তাদের কর সংগ্রহ বা তাদের এই যে কাজকর্ম, তাতে তারা কিন্তু কেউ বাধা সৃষ্টি করেননি। কিন্তু ইংরেজরা, তারা বললেন আমাদের সবটাই চাই, সব করটাই আমাদের চাই। ফলে তাদের প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো নাগা সন্ন্যাসী। নাগা সন্ন্যাসীদেরকে ইংরেজরা কিন্তু মোটেই পছন্দ করতেন না, স্বার্থে ব্যবহার করেছেন, এটা বলবো। ফলে তাদের স্বার্থ উদ্ধার হওয়া মাত্রই তারা কিন্তু নাগা সন্ন্যাসীদের ক্ষমতা নষ্ট করার জন্য তাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগলেন। এদেরকে, নাগা সন্ন্যাসীদেরকে তারা বলতেন লুঠেরা, কারণ এরা দেখতেন এরা ট্যাক্স অধিগ্রহণ। আগেকার দিনে জমিদাররা, রাজারা, সামন্ত রাজারা এদেরকে কর দান করতেন, টাকা পয়সা দিতেন, সাহায্য করতেন। তার বিনিময়ে তারা মানে সিকিউরিটি পেতেন, প্রয়োজনে তাদেরকে স্বার্থ রক্ষা করতেন। পরবর্তীকালে ইংরেজদের যখন ট্যাক্স ব্যবস্থা, দেওয়ানি দিতে বাধ্য হলেন জমিদারেরা, সামন্ত রাজারা, তখন তারা কিন্তু আর নাগা সন্ন্যাসীদেরকে কোনো রকম সাহায্য করতে পারছেন না। ফলে নাগাদের সাথে, এই নাগা সন্ন্যাসীদের বা টোটাল সন্ন্যাসী সমাজের সাথে ইংরেজদের একটা বিরোধ শুরু হয়। 18 শতকের শেষের দিকে বাংলার জলপাইগুড়িতে, মুর্শিদাবাদ এবং বৈকুণ্ঠপুরের, এই মুর্শিদাবাদ মানে ওই জলপাইগুড়ির মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ নয়, সেখানে জলপাইগুড়ির মুর্শিদাবাদ এবং বৈকুণ্ঠপুরের ঘন জঙ্গলে সন্ন্যাসী ও সাধুদের নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে যে বিদ্রোহ সংগঠিত হয়েছিল, সেটি সন্ন্যাসী বিদ্রোহ নামে পরিচিত। 1770 সালে দুর্ভিক্ষ, কঠোর অর্থনৈতিক নীতি, কৃষিনীতি, ইংরেজদের শোষণ, এর বিরুদ্ধে, অত্যাচারী প্রশাসকের বিরুদ্ধে সন্ন্যাসী সাধু সমাজদের মধ্যে অসন্তোষ ও প্রতিরোধের বহিঃপ্রকাশ হচ্ছে এই সন্ন্যাসী বিদ্রোহ। হিন্দু 10 নামী ধর্মীয় অনুশাসনের অন্তর্গত এক বিরাট সাধু সমাজ এবং তাদের বিরাট অনুগামীরা একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। বিদ্রোহীরা, এই বিদ্রোহ ভবিষ্যৎ মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে কিন্তু গণ্য হয়েছিল। এটা হচ্ছে বিখ্যাত সন্ন্যাসী বিদ্রোহ। এখানে আমরা দেখছি পণ্ডিত ভবানীচরণ পাঠক এবং তার শিষ্যা দেবী চৌধুরানীর একটা বিরাট অংশ। অর্থাৎ এই যে যুদ্ধ আরম্ভ হচ্ছে, সেই যুদ্ধ অত্যাচারী শাসকের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, সামাজিক কুপ্রথার বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে আজও কিন্তু সন্ন্যাসীদের একটা প্রতিবাদ কিন্তু আজও জারি আছে। খুব ভালো করে লক্ষ্য করবেন, স্বাধীনতা সংগ্রামে সেখানে সন্ন্যাসীদের কত বড় অবদান রয়েছে মঠে, মসজিদে। এর সূত্রপাত এই স্বাধীনতা, সন্ন্যাসী বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহ হচ্ছে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা বিদ্রোহ এবং এই বিদ্রোহের রূপরেখা যেন
শঙ্করাচার্য আজ থেকে কত হাজার হাজার বছর আগে সেই সাত সন্ন্যাস যদি আমরা সময়টা দেখি, শঙ্করাচার্যের সময়টা যদি দেখি 788 থেকে 820 খ্রিস্টাব্দ, এই মাত্র 32 বছর বয়সে তিনি কি অসম্ভব দূরদর্শিতার সঙ্গে সারা ভারতবর্ষের 4টি কোণে 4টি মঠ এবং সমস্ত সাধু সন্ন্যাসী সমাজ সহ বৃহৎ ভারতবর্ষের নাগরিক সমাজকে একতাবদ্ধ করে গেছেন এক ধর্মীয় অনুশাসনের মধ্যে দিয়ে, একটা আখড়া প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। সেখানে আমরা দেখছি যেন সেই মনে হচ্ছে তিনি যেন সেই ঋগ্বেদের সেই দশম মণ্ডলের 191তম যে সূক্তটি রয়েছে, যেটিকে অঙ্গিরাপুত্র সংবনন করেছেন, সেই যে সংজ্ঞান সূত্র, সংগচ্ছদ্ধং সংবদদ্ধং সংবোমনাংশি জাততম ওং সমান মন্ত্র সমিতি সমানি সমানং মন সহচিত্তমেশম। একসাথে চলো, একসাথে আলোচনা করো, তোমাদের মন, হৃদয় এবং লক্ষ্য এক হোক, তোমরা সর্বাংশে সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ হও, এইভাবেই তোমাদের শক্তি বৃদ্ধি ঘটুক। এইখানে এই মন্ত্রের মধ্যে দিয়েই যেন শঙ্করাচার্য এই 10 নামী সম্প্রদায় এবং এই শাস্ত্রধারী এবং অস্ত্রধারী এই 2 সন্ন্যাসী সমাজকে তৈরি করেছে। কি বিশাল দূরদৃষ্টি, কি গভীর দূরদৃষ্টি এবং কি বিরাট কাজ তিনি করে গেছেন। সমিতির অন্তরের মধ্যে দেখুন একটি রয়েছে সমান মন্ত্র সমিতি সমানি সমানং মন সহচিত্তমেশম। তোমরা একই মন্ত্রে উদ্বুদ্ধ হও, একই মন হোক তোমাদের চিত্ত এক হোক এবং তোমরা একটি সমিতি কথাটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সমিতি হচ্ছে আখড়া, সেটি ব্যায়ামের আখড়া হতে পারে, কিংবা মনে করুন আমাদের এই ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম ব্রিটিশের বিরুদ্ধে, সেখানেও লক্ষ্য করুন এই সমিতি ব্যায়ামের আখড়া থেকেই কিন্তু এই আমাদের অনুশীলন সমিতি, আলিপুর গুপ্ত সমিতি সব হচ্ছে ওই সমিতি। সমানং মন্ত্র সমিতি সমানি সমানং মনা সহচিত্তমেশম। এই জায়গায় একটা জিনিস শঙ্করাচার্য তিনি বুঝেছিলেন, সন্ন্যাসী সমাজ ভারতবর্ষের পথ দেখাবে, কারণ এই সমাজ নিরপেক্ষভাবে কোনো রকম স্বার্থহীনতা ছাড়া নিঃস্বার্থভাবে ভারতবর্ষকে রক্ষা করবে তার ধর্মকে, রক্ষা করবে তার কৃষ্টিকে, তার সংস্কৃতিকে এবং তার মানুষের সম্মানকে, প্রতিষ্ঠা করবে তার শিক্ষাকে, তার সমৃদ্ধিকে, তার জয়যাত্রাকে। সব দিক থেকে কিন্তু এই সমিতি বা আখড়াকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এবং আজও যদি ভালো করে আপনারা লক্ষ্য করুন, আজও সমস্ত সমিতি আখড়া থেকেই কিন্তু ভারতবর্ষের শক্তি, তার পরিচালনা নিয়ন্ত্রিত হচ্ছে। আজকের দিনেও আমরা কিন্তু দেখি 10 নামী সাধু সমাজ, তারা কিন্তু ভারতবর্ষের স্বার্থ, ভারতবর্ষের শিক্ষা, ভারতবর্ষের উন্নতি, বিভিন্ন যে তাদের পরিকল্পনা, বিভিন্ন জায়গায় তাদের যে সেবামূলক কাজ, শিক্ষা বিস্তারের কাজ, জনস্বার্থের কাজ, কিন্তু তো সেই মঠ মন্দির থেকেই পরিচালিত হয়ে চলেছে। সরকারকে তারাই পথ দেখাচ্ছেন এবং যেখানেই মানুষের নিগ্রহ হচ্ছে, যেখানে সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে, যেখানে তাদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে, যেখানে শাসক দুরন্ত হয়ে উঠছে, এইখান থেকেই কিন্তু বিদ্রোহ, এখান থেকেই কিন্তু সাবধান বাণী, অর্থাৎ অভিভাবক হিসেবে তারা যেমন রয়েছেন, পথরেখক ভাবেও রয়েছেন। ভারতবর্ষের অন্তর্মুক্তি
এবং বহির্মুক্তি, আধ্যাত্মিক মুক্তি এবং রাষ্ট্রীয় মুক্তি, উভয় ক্ষেত্রেই সন্ন্যাসী সমাজের অবদান অপরিসীম। একটি কথা বলে শেষ করব, ভারতবর্ষের সর্বপ্রকার সর্বস্তরের, এটা লক্ষ্য করবেন, মুক্তি সংগ্রামের সকল সদস্যদের যে আবশ্যকীয় গ্রন্থটি অবশ্যই পাঠ করতে হয় সেটি হচ্ছে গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতার মধ্যে যে নিষ্কাম কর্ম, যে আত্মরক্ষার কর্ম, শরণ রক্ষার কর্ম এবং দুষ্টের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর কথা, দুষ্ট বধের যে কথা, সেই কথাই কিন্তু এই আখড়া সন্ন্যাসীদের মূল কথা। সেটাই সমস্ত মুক্তিকামী সম্প্রদায়েরই কথা। সেই উদ্দেশ্যে এই গীতা কেবলমাত্র মোক্ষশাস্ত্র নয়, গীতা আমাদের ভারতবর্ষের মুক্তি সংগ্রামের প্রধান অস্ত্রও বটে। এটি বিশেষ। সব দিক থেকে বিশ্লেষণ করে আপনারা একটু গভীরভাবে ভেবে দেখুন, আচার্য শঙ্করের কি বিরাট অবদান, কত বড় ভাবনা তিনি আজ থেকে কত হাজার বছর আগে ভেবে এই রূপরেখাটি এঁকে দিয়ে গেছেন, যার মধ্যে দিয়ে তার প্রভাব, তার চিন্তা এবং সেই পরিকল্পনার মধ্যে দিয়ে, সেই কাঠামোর মধ্যে দিয়ে, সেই সমিতির মধ্যে দিয়ে, সেই আখড়ার মধ্যে দিয়ে, সেই ভাবধারার মধ্যে দিয়ে এখনো ভারতবর্ষের প্রাণ শক্তি বয়ে চলে।